নিচে মিস্টার টেগার্ড আর ডেনহ্যামের মতো বাঘা বাঘা ব্রিটিশ গোয়েন্দারা তন্ন তন্ন করে বাড়ি খুঁজছেন, আর যাকে ধরতে এসেছেন তিনি ঠিক তাদের মাথার ওপর আম গাছের মগডালে বসে মুচকি হাসছেন। যাকে ধরতে পুরো ব্রিটিশ সাম্রাজ্যের ঘুম উড়ে গিয়েছিল, কিভাবে সেই বিপ্লবী শেষ দিন পর্যন্ত অধরাই থেকে গেলেন। ডান হাতে কাজ করলে বাঁ হাতকে জানতে দিবি না, কে বলতে পারে বাঁ হাত কোনোদিন রাজসাক্ষী হবে না। অনুগামীদের এই মন্ত্র দিয়ে গোটা ব্রিটিশ প্রশাসনকে নাকের জলে চোখের জলে করেছিলেন যিনি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবির সেই আসল সব্যসাচীকে নিয়েই আজ আমাদের এপিসোড। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, জানতে পারবেন মহান বিপ্লবী রাসবিহারী বসুর জীবনের অনেক রোমাঞ্চকর গল্প। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। ভিডিও শুরুর আগে একটা অনুরোধ, চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লোকটা ট্রেনের অপেক্ষা করছে, সঙ্গী আছেন নদিয়ার বসন্ত বিশ্বাস। হঠাৎই ওই লোকটা তার অল্প বয়সী সঙ্গী বসন্তকে বললেন, ভালো দেখে দুটো পাটনার টিকিট নিয়ে আয়। লোকটাকে এর আগে কখনো দেখেনি বসন্ত বিশ্বাস, তারপর এই ধরনের কথাবার্তার জন্য ঠিকঠাক বনিবনাও হচ্ছিল না। সে বলল, টিকিট আবার ভালো দেখে খারাপ দেখে হয় নাকি? কথা বাড়াসনি, টিকিট নিয়ে আয়। টিকিট এলো পাটনার। লোকটা বসন্ত বিশ্বাসকে নিয়ে ছুটে গিয়ে উঠলো দেরাদুন এক্সপ্রেসে। বসন্ত বিশ্বাস এবার নিশ্চিত হলো লোকটা একেবারে বদ্ধ পাগল। ট্রেনে উঠেই একেবারে বাথরুমে। বহুক্ষণ পর বেরিয়ে এসে বললেন, দেখিসনি একটা টিকটিকি আমাদেরকে ফলো করছিল? বেচারা কাল সকালে পাটনায় নেমে আমাকে খুঁজবে। ভেরি প্যাথেটিক। এই বিপ্লবী তার অনুগামীদের একটা কথাই বলতেন, ডান হাতে কাজ করলে বাঁ হাতকে জানতে দিবি না, কে বলতে পারে বাঁ হাত কখনো রাজসাক্ষী হবে না। সাল 1912, দিল্লির বুকে বড়লাট লর্ড হার্ডিঞ্জের ওপর বোম পড়ল। ওদিকে দেরাদুনে সন্ত্রাস বিরোধী সভা শুরু হলো। সভাপতি রাসবিহারী বোস স্বয়ং। সে কি ভাষণ! বন্ধু, পুলিশ কি করছিল, গোয়েন্দারা এখন কোথায়, এ যে ভারত আত্মার ওপর হামলা, সারা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে হাসছে। এমন ঘৃণ্য ঘটনা যারা ঘটায় তাদের দিল্লির চাঁদনি চকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত। পিছনের সারিতে বসে এই ভাষণ শুনছিল বসন্ত বিশ্বাস। সদ্য সে লর্ড হার্ডিঞ্জকে বোম মেরে এসেছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না সে। এসব কথা কে বলছেন, যিনি নিজের হাতে আমাকে বোম বানাতে শিখিয়েছিলেন, যিনি নিজে বোমা নিক্ষেপের সময় আমার পাশে দাঁড়িয়েছিলেন? শ্রদ্ধায় ভক্তিতে মাথা নত হয়ে যায় বসন্ত বিশ্বাসের। সুনীল ঘোষ ব্রিটিশ আমলের এক দুঁদে গোয়েন্দা। তিনি স্বীকারোক্তি দিচ্ছেন, ঘড়িয়ালটাকে আমি প্রচুর টাকা দিয়েছি। রাজভক্ত কর্মচারী হিসেবে বিপ্লবীদের ধরিয়ে দেওয়া নাকি তার কর্তব্য ছিল। তাকে আমি এজেন্ট রেখেছিলাম। আমার কাছে টাকা নিয়ে সে বিপ্লবীদের জন্য বোমা বানাতো। সমগ্র ব্রিটিশ প্রশাসনকে চোখের জলে নাকের জলে করে ছেড়েছিলেন তিনি। তিনি ছিলেন একমাত্র বিপ্লবী যাকে শেষ দিন পর্যন্ত অতি সক্রিয় হয়েও ব্রিটিশ পুলিশ কখনো ধরতে পারেনি। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন পথের দাবি। এমনটাই বলেন কেউ কেউ। দেশের তরি তোমাকে বইতে পারে না, তাই তো সাঁতরাইয়া নদী পার হইতে হয়। শুধু কি তাই, যার সভায় বোমা ছোড়া হয়েছিল সেই লর্ড হার্ডিঞ্জকেও তিনি নাচিয়ে দিয়েছিলেন। স্মৃতিচারণের নামেই তার একটি বই ছিল। লর্ড হার্ডিঞ্জের লেখা সেই বইটির নাম হচ্ছে মাই ইন্ডিয়ান ইয়ার্স 1910 to 1916। এই গ্রন্থে লর্ড হার্ডিঞ্জ লিখছেন, দেরাদুনে আমি যখন স্টেশন থেকে নিজের বাংলোর দিকে যাচ্ছিলাম তখন রাস্তার ধারে একটা বাড়ির সামনে কয়েকজন ভারতীয়কে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তাদের মধ্যে সবাই আমাকে সেলাম জানাচ্ছিল। খোঁজ নিয়ে পরে শুনলাম ওই সেলামকারীদের যে নেতা, সে দুদিন আগেই দেরাদুনে একটা জনসভায় আমার প্রতি বোমা বর্ষণের তীব্র নিন্দা করে এবং এ বিষয়ে একটা প্রস্তাবও পাশ করায়। পরে প্রমাণ হয়েছিল ওই ছেলেটেই আমাকে লক্ষ্য করে বোমা ছুঁড়েছিল। সুনীল ঘোষ তিনি আরও জবানবন্দি দিচ্ছেন যে আমাদের কাছে খবর এলো রাসবিহারী বোস লুকিয়ে রয়েছেন চন্দননগরে। তাকে ধরতে নির্দেশ দিলেন ব্রিটিশ ভারতের ডিরেক্টর জেনারেল অফ ক্রিমিনাল ইন্টেলিজেন্স মিস্টার ক্লিভল্যান্ড। তিনি রাসবিহারী বোসকে ধরতে পাঠালেন মিস্টার ডেনহ্যামকে।
সঙ্গে রাখা হলো সুনীল ঘোষকে, শুধুমাত্র শনাক্ত করার জন্য। সুনীল ঘোষ বলছেন, এই রাঘব বোয়ালকে ধরার জন্য আমার মতো চুনোপুটিকে ওরা কখনোই দলে নিত না, কিন্তু ওকে শনাক্ত শুধু আমিই করতে পারি, সে কারণেই আমাকে সেদিন নেওয়া হয়েছিল। একই সঙ্গে সেদিন 3টে বাড়িতে রেড চালানো হয় চন্দননগরে। রাসবিহারী বোসের নিজের বাড়ি হাটখোলায়, নরেন ব্যানার্জির বাড়ি ওরাইচণ্ডীতলায়, আর মতিলাল রায়ের বাড়িতে। সুনীল ঘোষ বলছেন যে তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু রাসবিহারী বোসকে কোথাও খুঁজে পাওয়া গেল না। পরে পুলিশ রিপোর্টে জানা গেল, সেদিন রাতে টিকিটধারী হয়েই চন্দননগরেই ছিলেন রাসবিহারী বসু, আর নিজের বাড়ির বাগানের একটা আম গাছের মগডালে বসে একেবারে বার্ডস আই ভিউতে সমস্ত তদন্তের কাজ পর্যবেক্ষণ করছিলেন তিনি। এই ঘটনাটি ঘটে 1914 সালে। বসন্ত বিশ্বাস, যিনি লর্ড হার্ডিঞ্জের ওপর বোমা মেরে ধরা পড়েছিলেন, তার গ্রেফতারের ঠিক 10 দিন পরেই। শুধু তাই নয়, ব্রিটিশ পুলিশ রিপোর্টেও এখনো পর্যন্ত ওই ঘটনার উল্লেখ করা রয়েছে। 1914 সালের 29শে জুলাই বেঙ্গল ইন্টেলিজেন্স ব্রাঞ্চের রিপোর্টে বলা হচ্ছে যে রাসবিহারী বোস সেদিন বাড়িতেই ছিলেন যখন তার বাড়িতে রেড করা হচ্ছিল, আর রেড করছিলেন মিস্টার ডেনহ্যাম এবং মিস্টার টেগার্ড। আম গাছের মগডাল থেকে তিনি সব কিছুই পর্যবেক্ষণ করছিলেন। যাই হোক, চন্দননগরে এভাবে হতাশ হওয়ার পরে টেগার্ড ও ডেনহাম রিপোর্ট দাখিল করলেন, রাসবিহারী বোস কোনোভাবেই চন্দননগরে নেই, উত্তর ভারতে তল্লাশি চালানো হোক, তাকে সেখানেই খুঁজে পাওয়া যেতে পারে। জানা যায় হিন্দু জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম বড় পথিকৃৎ ছিলেন রাসবিহারী বসু। তিনি জাপানি ভাষাতেই লিখেছিলেন বিনায়ক দামোদর সাভারকরের আত্মজীবনী। বিনায়ক দামোদর সাভারকরের সঙ্গে তার এতটাই ঘনিষ্ঠতা ছিল যে জাপানে আজাদ হিন্দ ফৌজ গঠন করার পরে তিনি 4 জন বৌদ্ধ সন্ন্যাসীর মাধ্যমে একটা চিঠি পাঠান বিনায়ক দামোদর সাভারকরের কাছে। সেই চিঠিতে তিনি অনুরোধ জানান যে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ভারতের স্বাধীনতা আন্দোলন পরিচালনা করার জন্য একজন গ্রহণযোগ্য নেতার প্রয়োজন। পরবর্তীকালে 1940 সালে সুভাষচন্দ্র বসু ও বিনায়ক দামোদর সাভারকরের বৈঠকের সময় সাভারকর নেতাজিকে সেই চিঠির কথা উল্লেখ করেছিলেন। তখনই তিনি সুভাষচন্দ্র বোসকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাওয়ার বিষয়ে পরামর্শ দেন। এই বিষয়টি নিয়ে আমরা পূর্বেও একটা ভিডিও করেছি, আপনাদের জন্য সেই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রাখা আছে, সময় করে আপনারা দেখে নিতে পারেন। রাসবিহারী বোসের এই চরিত্রটি যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন তিনি সবসময় এক মহান আদর্শের জন্যই কাজ করে গিয়েছেন। ব্রিটিশ পুলিশ যখন তাকে হন্যে হয়ে খুঁজছিল, তখন 1915 সালের মে মাসে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় PN ঠাকুর ছদ্মনাম ধারণ করে একটি জাপানি জাহাজে করে ভারতে থেকে জাপানে পালিয়ে যান। জাপানে গিয়েও তিনি শান্ত হননি। সেখান থেকে তিনি ভারতের স্বাধীনতার জন্য আন্তর্জাতিক জনমত গঠন করতে থাকেন। ব্রিটিশ সরকার তাঁর প্রত্যর্পণের দাবি জানালে জাপানি প্যান এশিয়ানিস্ট নেতা তোয়ামা মিৎসুরু এবং বিখ্যাত নাকামুরায়া বেকারির মালিক আইজো সোমা তাকে আশ্রয় দেন। পরবর্তীতে তিনি আইজো সোমার কন্যা তোশিকো সোমাকে বিয়ে করেন এবং জাপানের নাগরিকত্ব লাভ করেন। রাসবিহারী বসু 1886 সালের 25শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সুবলদহ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল বিনোদ বিহারী বসু। তিনি চন্দননগর ও কলকাতায় তার প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। ছোটবেলা থেকেই তার মনে গভীর দেশপ্রেম ছিল এবং তিনি হিন্দু জাতীয়তাবাদে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ পূর্ব এশিয়া থেকে তিনি ভারতের স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করতে থাকেন। টোকিওতে তিনি একটা সম্মেলন ডাকেন এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেন। এরপরে ব্যাংকক সম্মেলনে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়ার জন্য আজাদ হিন্দ ফৌজ গঠনের আনুষ্ঠানিক ঘোষণা করেন। তিনি বন্দী ভারতীয় সৈন্যদের এই ফৌজে যোগ দিতে উৎসাহিত করেন। রাসবিহারী বসু তখনই বুঝতে পেরেছিলেন যে ভারতের স্বাধীনতা আন্দোলনকে আরও গতিশীল করতে একজন তরুণ এবং প্রভাবশালী নেতার প্রয়োজন। 1943 সালে তিনি সিঙ্গাপুরে এক ঐতিহাসিক অনুষ্ঠানে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এবং আজাদ হিন্দ ফৌজের সর্বময় নেতৃত্ব ভার তুলে দেন। নেতাজি তাকে আজাদ হিন্দ সরকারের প্রধান উপদেষ্টা পদে বরণ করেন। জীবনের শেষ দিন পর্যন্ত ভারতের স্বাধীনতার স্বপ্ন বুকে লালন করা এই মহান বিপ্লবী 1945 সালের 21শে জানুয়ারি জাপানের টোকিওতে মৃত্যুবরণ করেন। তাঁর এই অসামান্য অবদানের জন্য জাপান সরকার তাকে তাদের দেশের অন্যতম সর্বোচ্চ সম্মানসূচক উপাধি অর্ডার অব দ্য রাইজিং সানে ভূষিত করেছিল।
রাসবিহারী বসুর এই ছদ্মবেশ আর বুদ্ধির লড়াইয়ের মধ্যে কোন ঘটনাটি আপনার সবচেয়ে বেশি গায়ে কাঁটা দিল কমেন্ট করে অবশ্যই জানান। বাঙালির এই অবিশ্বাস্য বীরত্বের ইতিহাস আজ প্রতিটি মানুষের জানা উচিত। ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করুন এবং বাকিদেরকেও জানার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।